হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 1 ফার্স্ট সেমিস্টারের। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের টপিকটা রয়েছে হলো নাগরিকতা কাকে বলে এবং নাগরিকতা অর্জনের কি কি পদ্ধতি রয়েছে এবং এই বিষয়ে কি কি বাধাগুলো দেখা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে যদি অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে অবশ্যই আমাদের সাথে সোজাসুজি তোমরা যোগাযোগ করতে পারবে। অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি এখানে তোমরা পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699, যেটা হলো তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফ্রি থাকবে। এছাড়া গুগল প্লে স্টোরে পিস্টিকল এডুকেশন বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের, এই অ্যাপ্লিকেশনটাও তোমরা ডাউনলোড করে আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো নাগরিকতা কি। দেখো প্রাচীনকালে যারা নগরে বাস করতো তাদেরকেই বলা হতো নাগরিক, ঠিক আছে। এবার নাগরিক শব্দের সাধারণ যদি অর্থ দেখি তো সেটাকে বলা হয় নগরবাসী, ঠিক আছে। নগরবাসীকেই বলা হয় নাগরিক। তো রাষ্ট্রের মধ্যে যে নাগরিক শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল মনে করেন যে যিনি ন্যায় প্রশাসনের অংশগ্রহণ করে এবং যিনি প্রশাসনিক পদের অধিকারী তাকেই বলা হবে নাগরিক। আচ্ছা, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে যেই সমস্ত জনগণ বসবাস করত তাদের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনার কাজকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত তাদেরকেই বলা হতো নাগরিক, ঠিক আছে। যে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করত নগর পরিচালনার কাজকর্মের ক্ষেত্রে তাদেরকে বলা হতো নাগরিক। হ্যারল্ড ল্যাস্কির মতে সিটিজেন ইজ দ্য কন্ট্রিবিউশন অফ ওয়ান্স ইন্টারজেক্টেড জাজমেন্ট টু পাবলিক গুডস, মানে শ্রেণীবিন্যাস শাস্ত্রীয়ের মতে যে ব্যক্তি রাষ্ট্রের সদস্য এবং রাষ্ট্রের মধ্যে আত্মবিকাশের জন্য চেষ্টা করে, ঠিক আছে, যারা বা যেই ব্যক্তি হলো সেই রাষ্ট্রের সদস্য এবং যেই ব্যক্তি ওই রাষ্ট্রের বিকাশের জন্য সাহায্য করে বা কাজকর্ম করে থাকে তাকে নাগরিক আখ্যা দেয়া যায়। মিলার বলেছেন রাজনৈতিক সমাজের সদস্যদেরকেই বলা হবে নাগরিক। আচ্ছা, এবার কি কি পদ্ধতি রয়েছে কোনো জায়গার বা কোনো রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের জন্য। নাগরিকত্ব অর্জনের দুটো পদ্ধতি রয়েছে, ঠিক আছে। এখানে লেখা আছে দুটো পদ্ধতি রয়েছে, এগুলি হলো একটা হলো স্বাভাবিক পদ্ধতি এবং অনুমোদন পদ্ধতি। তো এই দুটো পদ্ধতি রয়েছে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে। স্বাভাবিক পদ্ধতি অনুসারে কোনো ব্যক্তি জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করে থাকে, যেটা হচ্ছে নর্মাল, যে হলো কি জন্মসূত্রে নাগরিকত্ব, সেই ব্যক্তি যদি জন্মই ওই রাষ্ট্রে হয় বা ওই রাষ্ট্রের, তাহলে সে সেই রাষ্ট্রের নাগরিকত্ব কিন্তু পেয়ে যাবে জন্মসূত্রে। রাষ্ট্র যাকে নাগরিকত্বের জন্য অনুমোদন দেয় সেই ব্যক্তি হলো রাষ্ট্রের নাগরিক। আচ্ছা, এবার জন্মসূত্রে যে নাগরিক, যেটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতির মধ্যে পড়ে। দেখো জন্মসূত্রে নাগরিক দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রক্তের সম্পর্ক আর একটা হলো জন্মস্থান। একটা হচ্ছে প্রথমটা হলো রক্তের সম্পর্কে এবং জন্মস্থান, এখানেও কিন্তু দুটো আলাদা আলাদা ডিভিশন রয়েছে যে জন্মসূত্রে যে নাগরিকত্ব। তো রক্তের সম্পর্ক নীতিটা কি, দেখো এই নীতি অনুসারে কোনো শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক সেও সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হবে, ঠিক আছে। তো পিতামাতা যদি কোনো এক রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে থাকে তাহলে তাদের বাচ্চা যে অন্য কোনো রাষ্ট্রে যদি জন্মগ্রহণ করুক না কেন তার সেই নাগরিকত্বটা হবে সেটা হবে ওর পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক সেই বাচ্চারও কিন্তু ওই রাষ্ট্রের নাগরিক বলে তার গণ্য করা হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ভারতীয় দম্পতি কিছুদিনের জন্য যদি অস্থায়ীভাবে
আমেরিকায় বসবাস করে এবং তাদের যদি কোনো সন্তান সেখানে জন্মগ্রহণ করে, তবে সেই সন্তান জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবে। ঠিক আছে, জন্ম হয়েছে কিন্তু তার আমেরিকাতে, কিন্তু যেহেতু তার মাতা পিতা হলো ভারতীয় নাগরিক, সেই হেতু সেই শিশুটিরও কিন্তু ভারতীয় নাগরিক বলেই তাকে গণ্য করা হবে। ও কিন্তু আমেরিকার নাগরিকত্ব পাবে না সেখানে। আচ্ছা, নেক্সট হলো যে জন্মস্থান নীতি অনুসারে কি, জন্মস্থান নীতি অনুসারে শিশুর পিতাত্মতা যে রাষ্ট্রেরই হোক, নাগরিক হোক না কেন, শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সেই রাষ্ট্রের নাগরিকত্ব বলে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ভারতীয় দম্পতি যদি আমেরিকায় বসবাস করে এবং তাদের সন্তান যদি সেই দেশে জন্মগ্রহণ হয়, তবে ওই সন্তান আমেরিকার নাগরিক বলে বিবেচিত হবে। এখানে বলা হয়েছে মাতা পিতা যদি ভারতীয় নাগরিক হয় কিন্তু তারা যদি আমেরিকায় থাকে এবং সেখানে যদি সন্তানের জন্মগ্রহণ হয়, তাহলে কিন্তু জন্মস্থান যে নীতিটা রয়েছে, তো জন্মস্থান নীতি অনুসারে যে তার নাগরিকত্বটা হবে, তার সেই নাগরিকত্বটা হবে যেখানে সে জন্মগ্রহণ করেছে সেটাই হবে তার নাগরিকত্ব। আচ্ছা, তো অনুমোদন সূত্রে নাগরিক, এটা দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে অনুমোদন পদ্ধতি। দেখো, নাগরিকত্ব অর্জনের কৃত্রিম পদ্ধতি হলো অনুমোদন পদ্ধতি। বিদেশি রাষ্ট্রের কোন নাগরিক যদি অন্য রাষ্ট্রের কাছে নাগরিকত্বের আবেদন জানায় এবং রাষ্ট্র যদি তা মেনে নেয়, তবে তাকে অনুমোদন সূত্রে প্রাপ্য নাগরিক বলা হবে। যে কোনো রাষ্ট্রের ব্যক্তি অন্য কোনো রাষ্ট্রে যদি নাগরিকত্বের জন্য যদি অ্যাপ্লিকেশন দেয়, ঠিক আছে, এবং সেই রাষ্ট্রে যদি সেই নাগরিকত্বের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে যদি তারা গ্রহণ করে নেয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি ওই নতুন রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবে। অনুমোদন দ্বারা নাগরিকতা প্রদানের দুটি ভাগ করা যায়, একটা হলো ব্যক্তিগত অনুমোদন আর একটা হলো সমষ্টিগত অনুমোদন। এই দুটো পদ্ধতি রয়েছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্জনের, একটা হলো ব্যক্তিগত আর একটা হচ্ছে শ্রেণীগত। কোনো ব্যক্তি এক বা একাধিক একা বা তার পরিবার সমূহ অনুমোদন দ্বারা বিদেশি যে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে পারে। কোনো ব্যক্তি একা অথবা তার পরিবার সহ যদি অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জনের জন্য অনুমোদন দেয়, তাহলে তারাও সেই রাষ্ট্রের কিন্তু নাগরিকত্ব অর্জন করতে পারে। তারপরে কি, যুদ্ধে জয়লাভ বা চুক্তি করে কোনো রাষ্ট্র তার ভৌগোলিক এলাকা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করলে ওই বিদেশি রাষ্ট্রের নাগরিকদের একসঙ্গে নাগরিকত্ব দেওয়া হয়। এটি সমষ্টিগত অনুমোদনের মধ্যে পড়ে। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলা যায় যে সিকিম যখন ভারতের অন্তর্ভুক্ত হয়, তখন ভারতের অন্তর্ভুক্ত সমস্ত অধিবাসীকেই ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, যখন সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয় তখন সিকিমে থাকা প্রত্যেকটা নাগরিককেই কিন্তু ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। আচ্ছা, তো এটা হলো নাগরিকত্ব অর্জন। এবার দেখবো যে কি কি বাধা সমূহ হয়েছে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে, কি কি বাধাগুলো এসে দাঁড়ায়। যে নাগরিকের সুষ্ঠু বিচারবোধ আছে এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখে তাকেই সুনাগরিক বলে সুনাগরিকতা অর্জন খুবই কষ্টকর ব্যাপার। এই পথে অনেক বাধা রয়েছে। ঠিক আছে, কোনো রাষ্ট্রের সুনাগরিক পাওয়ার ব্যাপারটা হচ্ছে খুবই বাধা সম্পন্ন। এবং এই বাধাগুলি কি কি, একটা তো এই বাধাগুলি রয়েছে টোটাল 6টা বাধা দেওয়া হয়েছে। একটা হচ্ছে নির্লিপ্ততা, তারপরে স্বার্থপরতা, সংকীর্ণ দলীয় মনোভাব, অশিক্ষা, দরিদ্র এবং ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা। তো এই কতগুলো রয়েছে যেটা বাধা হয়ে দাঁড়ায় নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে কি নির্লিপ্ততা কি, দেখো গণতন্ত্রের শাসনই হলো জনগণের শাসন। গণতন্ত্রের যে শাসন সেই শাসনটাকে কিন্তু জনগণের শাসন হিসেবে ধরা হয়। গণতন্ত্রের সাফল্যের প্রধান শর্ত হলো নাগরিকদের মধ্যে সচেতনতা। প্রত্যেকটা নাগরিক যেন সচেতন থাকে, সেটাই হলো গণতন্ত্রের মেন সাফল্য। নাগরিক যদি সচেতন না হয় তাহলে সে কখনোই সুনাগরিক হতে পারে না। যেই নাগরিকের কোনো সচেতনতা নেই সে কিন্তু কখনোই সুনাগরিক হতে পারবে না সেই রাষ্ট্রের। নাগরিক যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে সচেতনই না হয়, তাহলে গণতন্ত্রের পতন ঘটবে। সেই নাগরিকের যদি কোনো রাজনৈতিক ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধি যদি না থাকে, তাহলে কিন্তু সেই গণতন্ত্রের পতন ঘটা স্বাভাবিক।
নাগরিকদের নির্লিপ্ততা তৃতীয় বিশ্বের দেশগুলির কাছে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এরপরে যে কারণটা রয়েছে ওটা হলো স্বার্থপরতা। দেখো, সুনাগরিকতার পথে অন্যতম একটি বাধা হলো স্বার্থপরতা। মানুষ মাত্রই স্বার্থপর হয়ে হয়, ঠিক আছে? শুধুমাত্র মানুষই হলো একটা মাত্র প্রাণী যারা হয় স্বার্থপর, কিন্তু বাকি কেউ হয় না। মানুষ নিজেকে নিয়ে থাকতেই বেশি ভালোবাসে, কিন্তু স্বার্থপরতা ব্যক্তির সুনাগরিকতার ক্ষেত্রে বাধার সৃষ্টির একটা বিশাল কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, তারপরে যে রয়েছে সংকীর্ণ দলীয় মনোভাব। রাজনৈতিক দল ব্যতীত গণতন্ত্র অচল, ঠিক আছে? গণতন্ত্রকে সঠিকভাবে চালানোর জন্য সেখানে কিন্তু রাজনৈতিক দলের প্রয়োজন হয়। আচ্ছা, দল ব্যবস্থা জনগণের স্বার্থ রক্ষা করে থাকে। রাজনৈতিক দলগুলি যদি নিজেদের স্বার্থকে বড় করে দেখে তবে সুনাগরিকতার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়ে দাঁড়ায়। শুধুমাত্র যদি নিজেদের স্বার্থকেই যদি দেখে থাকে রাজনৈতিক দলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সুনাগরিকতা অর্জন খুবই কষ্টকর। তারপরে যেটা রয়েছে এটা হলো অশিক্ষা। সুনাগরিকতার ক্ষেত্রে অন্যতম একটি অন্তরায় বা বাধা হলো অশিক্ষা। উপযুক্ত শিক্ষা না পেলে অজ্ঞতার জন্ম হয় এবং তাই তৃতীয় বিশ্বের দেশগুলিতে অশিক্ষা এখনো সুনাগরিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরে যে কারণটা হলো দারিদ্র্য। দারিদ্র্যের কারণে এখনো বহু মানুষ সমাজে অবহেলিত, যা সুনাগরিকতার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? দারিদ্রতার ক্ষেত্রে কিন্তু এখনো বহু মানুষ কোনো রাষ্ট্রের নাগরিকত্ব সেভাবে অর্জন করতে পারেনি। তারপরে যেটা হয়েছে ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা। ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা সুনাগরিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তৃতীয় বিশ্বের দেশগুলি নির্বাচন ব্যবস্থার নানান ত্রুটি লক্ষ্য করা যায়। তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।